আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমাদের এখন কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতির এক কথায় ক্লাস শুরু হতে যাচ্ছে। এখন এই ক্লাসটা আমরা শুরু করব আমি কিন্তু আগে থেকে বলে রাখছিলাম যে ডাইরেক্ট প্রশ্ন থেকে শুরু করব, কারণ একে তো তোমাদের আগে থেকে এই ক্লাসগুলো করে রাখা আছে, তোমরা ওইগুলা দেখে নিবে। ওইটাও যদি না করো, এই ভিডিওর আগে যে এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও ছিল দুই পর্বের ওইখানে কিন্তু কুইক রিভিশন ছিল, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে করে তারপর আমি এমসিকিউ সলভ করছিলাম। ওইগুলো অ্যাটলিস্ট দেখে নিও, নাহলে এই ভিডিও দেখে খালি তো আমি এখানে অ্যান্সার লিখবো, তখন বলবা যে ভাইয়া বুঝতে পারতেছি না, ভাইয়া আবার বুঝান। এগুলা কিন্তু চলবে না। আমি ডেসক্রিপশন বক্সে আগের দুইটা ক্লাসের যেখানে কুইক রিভিশন দেওয়া হয়েছে প্লাস এমসিকিউ সলভ করা হয়েছে ওইটা দিয়ে দিচ্ছি, তোমরা আগে ওইগুলো দেখে নিয়ে তারপর এই ক্লাসটা করবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের এটা হচ্ছে এক কথায় উত্তর। এটা হচ্ছে তোমাদের কিন্তু যে খ বিভাগ প্রশ্নের কোনটা, যে খ বিভাগ। খ বিভাগ মানে এগুলা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? 2 নম্বর কথাটা কেমন জানি মনে হচ্ছে 2 নম্বর পাবলিক ফ্রড। থাক, এটা হচ্ছে 2 মার্কস এর কোয়েশ্চেন। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই চ্যাপ্টারে কি রকম প্রশ্ন থাকতে পারে। প্রথমে থাকতে পারে তোমাদের ধনাত্মক ও ঋণাত্মক কোণ বলতে কি বুঝো সেটার একটা কনসেপ্ট। এখন ধনাত্মক কোণ আমরা বলতে কি বুঝি, এটা হচ্ছে আমাদের যদি একটা রশ্মি হয়, নাম দিচ্ছি, ধরো এটার নাম হচ্ছে ও এ। হ্যাঁ, এটার নাম হচ্ছে ও এ। এটাকে নর্মালি আমরা কি বলে থাকি বলতো, প্রারম্ভিক রশ্মি। এই রশ্মিটা ধরো ঘুরলো, এখন ঘুরতে পারে ও এইভাবে, আবার ঘুরতে পারে এইভাবে। এই যে এই বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে ও কি করতে পারে, ঘুরতে পারে। ও ঘুরে আমরা চিন্তা করলাম ও এইখানে আসছে, তো এই রশ্মিটাই এখন আমরা নামকরণ করতেছি, এটা পি দিলাম। তো ওপি কে আমরা বলি কি বলতো, প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি, তাই তো? দেখো প্রান্তিক রশ্মি, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি। আচ্ছা, এখন দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটা দেখো, এখন আমি যে কি করলাম বলতো, এই দিকে ঘোরাচ্ছি, এটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে। এই যে এই কোণটাকে আমরা বলে থাকি হচ্ছে ধনাত্মক কোণ। কি কোণ বলে থাকি, ধনাত্মক কোণ। যদি এখন আমাদের প্রারম্ভিক রশ্মি এটাই ঠিক আছে, ছিল, সমস্যা নাই। এখন ও এর সাপেক্ষে ঘুরে প্রান্তিক রশ্মিটা এখানে চলে আসছিল, ধরো এই যে এটা কি হলো, এই যে ঘুরে এই দিকে ঘুরে গেছে, ঠিক আছে? তাহলে এটা এখন হচ্ছে প্রান্তিক রশ্মি, ধরো নাম দিলাম হচ্ছে পি প্রাইম। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে, ধরো এটা নাম দিচ্ছি থিটা প্রাইম। এই থিটা প্রাইমটাকে আমরা বলি ঋণাত্মক কোণ। কেন? কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে ডেফিনেশনটা দিতে পারি, আমরা এটা ডেফিনেশনটা এইভাবে দেব যে প্রথমে কাটটা লিখি ধনাত্মক কোণ, ঠিক আছে? তোমাদের প্রশ্নে আসলে যে কোনো একটা আসবে, যদি আসে যে ধনাত্মক কোণ বলতে কি বুঝো। আচ্ছা, তাহলে আমরা লিখি ধনাত্মক কোণ। এটা সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি, যে প্রান্তিক রশ্মি যদি প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তখন যে কোণটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো ধনাত্মক কোণ। ঠিক একই কথা ঋণাত্মক কোণে আমরা একটু ঘুরাই কি বলবো, যে প্রান্তিক রশ্মিটা প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণটা উৎপন্ন হবে এখানে থিটা প্রাইম, সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। এটাই, ঠিক আছে? তাহলে চলো আমরা সংজ্ঞা লিখে ফেলি, যে প্রান্তিক রশ্মি যদি প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে ঘুরে, প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই থিটা কোণকে ধনাত্মক কোণ বলে। কথাটা ক্লিয়ার? তো এখানে তুমি বলতে পারো যে কোণ এ ও পি, থিটা কোণটাকে আমরা কি বলতেছি, কোণ এ ও পি। তুমি থিটাও লিখতে পারো, কোণ এ ও পিও লিখতে পারো, একটা কি বলতো, ধনাত্মক কোণ। এরপরে তুমি কি লিখবা, ঋণাত্মক কোণের সংজ্ঞাটা লিখে দিবা। কি লিখবা, ঋণাত্মক কোণ।
যদি মনে করে যে শুধু আসছে ধনাত্মক কোণ কি শুধু একটাই আসছিল, ঠিক আছে, তাহলে তুমি চিত্রের অর্ধেক আঁকবা। এই যে একটা প্রারম্ভিক রশ্মি আঁকাই দিবা, ঘড়ির কাঁটার বিপরীতে একটা প্রান্তিক রশ্মি আঁকাই দিবা, শেষ। নাম দিয়ে দিবা ও এ পি, কোণ এ ও পি ধনাত্মক কোণ, ঠিক আছে। আর যদি ঋণাত্মক কোণটা আসে শুধু একা, উপরটা বাদ, নিচের একটা প্রারম্ভিক রশ্মি দিয়ে প্রান্তিক রশ্মিটা নিচে দিয়ে দিবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে, একটুকুই। আর এখানে একসাথে আসছে দেখে একসাথে দেখাই দিচ্ছি, যে এদিকে গেলে একটা, এদিকে গেলে আরেকটা, ওইটা প্লাস কোণ আর এটা মাইনাস কোণ, ঠিক আছে। তো এই নেগেটিভ কোণের সংজ্ঞাটা তাহলে কি হবে বলতো, যে প্রান্তিক রশ্মিটা যদি প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরে একটা কোণ উৎপন্ন করে, যে কোণের নাম আমরা এখানে থিটা প্রাইম দিচ্ছি, এই থিটা প্রাইমকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কোণ, ঠিক আছে। যে প্রান্তিক রশ্মি যদি থিটা প্রাইম কোণ উৎপন্ন করে, তাহলে থিটা প্রাইম কোণকে ঋণাত্মক কোণ বলে। ঠিক আছে, তোমার যদি শুধু ঋণাত্মক কোণ আসতো তাহলে এখানে থিটা প্রাইম না বলে থিটা বললেই চলতো। আমার তো একসাথে দুইটা কোণ আমরা দিচ্ছি, একই প্রশ্নে দুইটা ছিল, ধনাত্মক ঋণাত্মক, ঠিক তাই তো, এই জন্য একটা কি থিটা, একটা থিটা প্রাইম লিখলাম, ঋণাত্মক কোণ বলে, ঠিক আছে। সাপোজ ধরো 45 ডিগ্রি ঘুরে গেছিল ঘড়ির কাঁটার দিকে, তাহলে তখন আমরা লিখি আচ্ছা তাহলে এই থিটা প্রাইমটা হচ্ছে -45 ডিগ্রি। এই যে এই মাইনাস চিহ্নটা আসলে আমাদেরকে কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে তোমার হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে 45 ডিগ্রি, প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু ছোট ছোট বেসিক, শেষ। দ্বিতীয় প্রশ্নটা দেখো, ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান বলতে আমরা কি বুঝবো। তো আমরা তো বুঝতে পারছি যে যদি আমাদের কোনো একটা প্রারম্ভিক রশ্মি থাকে, হ্যাঁ, এখন ও যদি ঘুরে যায়, ঘুরে ধরো এটা হয়ে গেছে প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মিটা, সরি হাতে চাপ লাগছে, এখন এই দিকে ঘুরলে আমরা বলি পজিটিভ কোণ, যদি এই দিকে ঘুরে যেত তাহলে এটাকে ঘুরলে আমরা বলি নেগেটিভ কোণ, ঠিক আছে। তো ধরো একটা পজিটিভ কোণ নিয়ে আলোচনা করতেছি, এই যে দেখো এরকম একটা কি ত্রিকোণমিতিক আমরা কি কোণ উৎপন্ন করতেছি না, এই ধরো ও, এই হচ্ছে আদি প্রারম্ভিক রশ্মিটা, এই হচ্ছে প্রান্তিক রশ্মিটা। এখন আমরা এই কোণটাকে কি করব, এই কোণটাকে আমরা কিছু করব না, আমাদের কাছে এই যে সমতলে কি কার্তেশীয় সমতলে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে না, তোমরা মনে হয় কার্তেশীয় কথাটা এই কথাটার সাথে ইউজড টু না, সমস্যা নাই। তো আমরা কি করব, এই যে এক্স অক্ষ নিব, ঠিক আছে, এক্স এক্স প্রাইম ওয়াই আর ওয়াই প্রাইম, এরা যেখানে ছেদ করে সেটা আমাদের মূল বিন্দু ধরি, তাই তো। আমরা এখন কি করব, এই কোণটাকে এখানে সেট করব, এখানে কি করব, সেট করব, এইটাকে ধরে নিয়ে আসবো, এমন ভাবে ধরে নিয়ে আসবো এই যে এটাকে আমরা বলি কোণের শীর্ষ, এই যে যেখানে এই যে ও বিন্দুটাকে আমরা কি বলি বলতো, শীর্ষবিন্দু। তা আমরা এক্স ওয়াই তলে এই শীর্ষবিন্দুটাকে নিয়ে আসবো, আর এটা কি বলতো, এই রশ্মিটার নাম কি বলতো, এই রশ্মিটার নাম বলো, না বলতে পারলে কিন্তু লজ্জার বিষয়। এটা হচ্ছে কি বলতো, প্রারম্ভিক রশ্মি, এটা কি প্রারম্ভিক রশ্মি। আমরা এমন ভাবে সেট করব যেন প্রারম্ভিক রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক দিকে পড়ে, প্রারম্ভিক রশ্মিটা কোথায় পড়ে, এক্স অক্ষের ধনাত্মক দিকে পড়ে। তো এই যে এইভাবে উঠায় নিয়ে আসা যায়, দেখো এই যে প্রারম্ভিক রশ্মিটা দিয়ে দিলাম, এই যে ওর এখানে এই যে এটাকে ধরো হচ্ছে উঠায়, ঠিক আছে, এখান থেকে ধরো কেচি দিয়ে কেটে আমি উঠাই নিয়ে আসতেছি, ঠিক আছে, দেখো ও এ, এই হচ্ছে পি, এইভাবে নিয়ে আসছি, বাট এখনো হয় নাই, এখনো হয় নাই তোমার, ঠিক আছে। প্রারম্ভিক রশ্মিটা কোথায় গেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে গেছে, যে দেখছো এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা না, বাট আবার কি হইতে হবে জানো, এই যে শীর্ষবিন্দুটা, শীর্ষবিন্দুটাকে ওই দিকে থাকা যাবে না, এইটাকে এইখানে থাকতে হবে, মূল বিন্দুতে। কোথায় থাকতে হবে, মূল বিন্দুতে। তার মানে আমাদেরকে কি করতে হবে বলতো, ওইভাবে উঠাই নিতে হবে না, আমরা এটাকে উঠাই নিয়ে আসবো, একটু এইভাবে, এই যে এই শীর্ষবিন্দুটাকে এখানে বসাই দেবো, এই যে এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাই দেবো, এই হচ্ছে এই শীর্ষবিন্দুটা যেন এখানেই পড়ে, প্রারম্ভিক রশ্মিটা যেন এক্স অক্ষের দিকে পড়ে, আর শেষ প্রান্তিক রশ্মিটা তো ডিপেন্ড করে অ্যাঙ্গেল কত বড় নাকি কত ছোট সেটার উপর, তাই না। অ্যাঙ্গেল অনেক বড় হলে প্রান্তিক রশ্মি আরো এইদিকে সরবে, ওইটা আমাদের দেখার বিষয় না, প্রান্তিক রশ্মি যেখানে মন চায় সেখানে পড়ুক, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ যেখানে পড়ুক আমাদের দেখার বিষয় না। এই যে এইভাবে যদি আমরা একটা কোণকে এক্স ওয়াই তলে উপস্থাপন করতে পারি, তাহলে সেই কোণটাকে আমরা বলে থাকি হচ্ছে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থা। ত্রিকোণমিতিক কোণের কি আদর্শ অবস্থা। তাহলে আমরা ডেফিনেশনটা কিভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখবো যে এক্স ওয়াই সমতলে কোন ত্রিকোণমিতিক কোণের শীর্ষ হবে মূল বিন্দুতে, শীর্ষ কোথায় হবে, মূল বিন্দুতে, প্রারম্ভিক রশ্মিটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে,
তাহলেই শেষ। তাহলে এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান। দেখো আমি কিন্তু অনেক অঙ্ক করছি, বারবার বলতাম, দেখো বারবার কি অ্যাঙ্গেল এখান থেকে শুরু করতাম না, আর বলতাম এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কাউন্ট হবে, কারণ কি আদর্শ অবস্থান এটাই। ঠিক আছে, তাহলে চলো সুন্দর মতন কি বলবো যে আমাদের এক্স ওয়াই অক্ষে যদি আমরা কোনো ত্রিকোণমিতিক কোণকে এমন ভাবে উপস্থাপন করতে পারি যেন ওইটার শীর্ষটা হবে মূল বিন্দুতে আর তার প্রারম্ভিক রশ্মিটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে সেটা কি আদর্শ অবস্থান, এটাই বলে দিবা। ঠিক আছে, আর লাস্ট একটা চিত্র এঁকে দিবা 2 মার্ক যেহেতু। তাহলে এটা ডেফিনেশনটা কি লিখবো যে এক্স ওয়াই তলে কোন ত্রিকোণমিতিক বানানটা ভুল লিখলাম কেন, আচ্ছা, কোন ত্রিকোণমিতিক কোণের শীর্ষবিন্দুকে, আমি আজকে সংজ্ঞা লিখতেছি, এই নিয়ে মনে হয় প্রথম প্রশ্নে 2টা সংজ্ঞা ছিল, এখন 3 নম্বর সংজ্ঞা লিখতেছি। তার আগে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদের কাছে সরি নিচ্ছি না, সরি প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। কেন? কারণ আমার হাতের লেখাটা খারাপ, একটু বুঝে নিও। তো এক্স ওয়াই তলে কোন ত্রিকোণমিতিক কোণের শীর্ষবিন্দুকে আমরা এক্স ওয়াই তলে কোথাও উপস্থাপন করব, কোথায় বসাবো? মূল বিন্দুতে, তাই না? শীর্ষবিন্দুকে মূল বিন্দু ওতে, এবং ওই যে ত্রিকোণমিতিক কোণে তো কি থাকে বলতো, প্রারম্ভিক রশ্মি থাকে, প্রান্তিক রশ্মি থাকে, এবং আমাদের প্রান্তিক রশ্মি দেখার বিষয় না, প্রারম্ভিক স্টার্ট হবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। তো আমরা কি লিখবো, এটাকে লিখবো হচ্ছে এবং প্রারম্ভিক রশ্মিকে এক্স অক্ষের ধনাত্মক দিকে উপস্থাপন করলে, এই অবস্থাটাকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান, করলে তাকে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান বলে। তোমরা কিন্তু তোমাদের বইটাকে বেশি ফোকাস করবা। আচ্ছা দেখো, তোমরা কিন্তু তোমাদের বইটাকে বেশি ফোকাস করবা। কেন? এইগুলা কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া হচ্ছে, এই যে এই প্রশ্নগুলা কিন্তু তোমাদের বই টপিক ওয়াইজ আলোচনা করা। তো তোমরা বইটাকে প্রায়োরিটি দিই পড়ালেখা করো। ঠিক আছে, ও আমরা হচ্ছে এটার তো সংজ্ঞাটা লিখলাম, তোমরা একটু দেখাই দিবা যে এরকম হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে কি বলতো ওয়াই অক্ষ, এই হচ্ছে মূল বিন্দু এক্স প্রাইম, এই হচ্ছে ওয়াই প্রাইম। যেহেতু 2 মার্ক তো সংজ্ঞা লিখে টিচারদের মাঝে মাঝে খুশি করা যায় না, তো 2 মার্কের জন্য একটা তুমি যেটুকু তোমাদের বুঝানো যায়, যতটুকু টিচারকে বুঝাইতে পারো যে তুমি এর ফুল কনসেপ্টটা জানো, তাই দিয়ে আসবে, সমস্যা নাই টাইম থাকলে। তো এই হচ্ছে ধরো একটা কি বলতো, এখানে দেখানো হচ্ছে যে ধরো হচ্ছে এই যে সরি, এই হচ্ছে ধরো ও এ, এই হচ্ছে ওপি, এই হচ্ছে অ্যাঙ্গেলটা, তাই তো? তো এখানে বলে দিবা যে প্রারম্ভিক রশ্মি ও এ দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে, এ দেখো শীর্ষবিন্দু কোথায় আছে, মূল বিন্দুতে। ঠিক আছে, তো এখানে লিখে দিবা যে কোণ এক্স ও পি আদর্শ অবস্থানে আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো -220 ডিগ্রি 220 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে, এগুলো কিন্তু তোমরা জানো, বাচ্চাদের প্রশ্ন। তো যেহেতু এটা 1 মার্কে না 2 মার্কের প্রশ্ন হিসেবে দেওয়া হচ্ছে, 1 মার্কে আসলে ডাইরেক্ট উত্তর লিখে দিবা, ডাইরেক্ট উত্তর, যেগুলো 1 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এখন এটা বুঝতে হবে, এটা যেহেতু তোমার 2 মার্কে আসছে, তার মানে তোমার কিছু করার নাই, তুমি কি করবা, খাতায় এরকম একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবা। কি করবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিবা, আঁকলা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম আঁকলা। এখন দেখো 220 ডিগ্রি মাইনাস, এটাকে একটু এঁকে দেখাও। এখন দেখো মাইনাস বলতে আমরা কি বুঝবো, আমরা সবসময় কি আদর্শ অবস্থান থেকে কোণ আঁকবো, মানে মূল বিন্দুটা হবে তোমার শীর্ষ কোণের, প্রারম্ভিক রশ্মিটা হচ্ছে এইটা,
তাহলে প্রান্তিক রশ্মিটা এখন কোথায়, -220। মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে আমরা 220 ডিগ্রি আগাবো। 220 ডিগ্রি দেখো আমরা কি বুঝবো, দেখো তো এই গেল হচ্ছে 90 হলো, এই হয়ে গেল কত 180 হলো, তাই না, মানে -180 হলো। তো এই যে এই ঘরটাতে গেলে কত হবে, এইটা ক্রস করে ফেলে আবার কত হয়ে যাবে, ক্রস করে ফেলে 270 হয়ে যাবে, তাই না। 3 নং 27, 3টা 90 মিললে কি হয়ে যাবে 270, মানে দেখো একটা 90 লাগলো, 2টা 90 লাগলো, 3টা 90 হয়ে গেলে 270, তাই 220 মোটামুটি এইদিকে হবে। এই দেখো এই যে -220 ডিগ্রি, বুঝতে পারছো, -220 ডিগ্রি। এখন বলো এটা কোন চতুর্ভাগে আছে, আমরা জানি এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমাদের হচ্ছে যে প্রান্তিক রশ্মি কোথায় পড়ছে দেখো তো, তুমি এই যে নাম দিতে পারো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বলো তো পি, তাই না। এই যে আমরা লিখতে পারতেছি এ ও পি হচ্ছে কত, -220 ডিগ্রি। আমরা বুঝতে পারতেছি যে একটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এই যে চিত্র এঁকে দিছো, আর কিছু লাগবে না, লাস্টে লিখবা যে সুতরাং -220 ডিগ্রি কোণ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমি এখন একটু ক্যামেরা চেক করব, কারণ ক্যামেরা হচ্ছে আরেকদিনে আমাদের ফুল ক্লাস নেওয়ার পর অফে 20 মিনিট পর অফ হয়ে গেছিল, একটু চেক করে দেখি। আচ্ছা, তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। এখানে প্রশ্ন বলা হচ্ছে যে কোয়াড্রেন্ট আর কোয়াড্রেন্টাল কোণ বলতে কি বুঝো, জাস্ট দুইটা সংজ্ঞা। আমরা কি জানি যে আমাদের হচ্ছে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমরা যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ ভাগ করি, আমরা জানি যে এরকম যদি চতুর্ভাগের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল পড়ে, কোনো একটা অ্যাঙ্গেলের বা কোণের প্রান্তিক রশ্মি যদি চতুর্ভাগের মধ্যে পড়ে, যেমন এটা প্রথম চতুর্ভাগের মধ্যে পড়ছে, এটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পড়ছে, এটা তৃতীয়টাতে পড়লো, এটা চতুর্থটাতে পড়লো, তাহলে ওগুলোকে আমরা বলি কোয়াড্রেন্ট কোণ। কি বলি, কোয়াড্রেন্ট কোণ। আর এই যে এটা এভাবে মনে রাখতে বলছিলাম কোয়াড্রেন্টাল, এটা বড় না, এই দুটো ওয়ার্ডের মধ্যে এটা বড় না, এটা বড় মানে এটা মনে রাখবো অক্ষ। কোন কোণ যদি তোমার অক্ষের উপর অবস্থান করে, যেমন কোন একটা কোণের প্রান্তিক রশ্মিটা হচ্ছে, কোন একটা কোণের প্রান্তিক রশ্মিটা ধরো এখানে পড়ে গেছে একদম ওয়াই অক্ষের উপর, এই হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর এই হচ্ছে প্রান্তিক রশ্মি, ওয়াই অক্ষের উপর, এটা এই ভাগেও নাই এই ভাগেও নাই, তাহলে ওই টাইপের কোণগুলোকে আমরা বলে থাকি কোয়াড্রেন্টাল কোণ। ঠিক আছে, প্রান্তিক রশ্মিটা এইদিকেও হইতে পারে, এক্স অক্ষের এইদিকে হইতে পারে, এইখানেও হইতে পারে, তো এইটাই। ঠিক আছে, তাহলে আমরা এটা বলে দিই যে কি কোয়াড্রেন্ট কোণ। আমরা কি বলবো যে কোন একটা কোণের অবস্থান যদি চতুর্ভাগের মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, আর কোন কোণের অবস্থান যদি অক্ষের উপর অবস্থিত হয় তাহলে সেটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। তাহলে চলো লিখে দিই, এখানে লিখে দিব আদর্শ অবস্থানে। সবসময় কোনখান থেকে আমরা কোণ কাউন্ট করি, আমরা কোণ কাউন্ট করি হচ্ছে আদর্শ অবস্থানে। আদর্শ অবস্থান বলতেই তোমার প্রশ্নে বোঝানো হচ্ছে তুমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করতেছো, যে আদর্শ অবস্থানে কোন কোণের প্রান্তিক রশ্মি, কোন কোণের প্রান্তিক রশ্মি চতুর্ভাগের ভেতর অবস্থান করলে, এখন চতুর্ভাগের ভেতর বলতে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো চতুর্ভাগই হতে পারে, ভেতর অবস্থান করবে। ঠিক আছে, চতুর্ভাগের ভেতর অবস্থান করলে তাকে কোয়াড্রেন্ট কোণ বলে, তাকে কোয়াড্রেন্ট কোণ বলে। তাহলে এখন আমাকে বলো কোয়াড্রেন্টাল কি হবে, এটা হবে যে আদর্শ অবস্থানে কোন কোণের প্রান্তিক রশ্মি অক্ষের উপর অবস্থান করলে, সেম কথা, অক্ষের উপর অবস্থান করলে তাকে কোয়াড্রেন্টাল কোণ বলে। আর তোমরা জানো আমি অনেক খারাপ, তোমাদেরকে এসডব্লিউ দিই, তাহলে এটা লিখে রাখবা এসডব্লিউ। ঠিক আছে, মুখে বলে দিচ্ছে কিন্তু। এখন দেখো এটা যে 130, 730, -360, এগুলো কিন্তু তোমাদের বইয়ের একক কাজ জোড়ায় কাজের মধ্যে ছিল এই প্রশ্নগুলা। এখানে বলা হচ্ছিল যে এর মধ্যে কোনটি কোয়াড্রেন্ট আর কোনটি কোয়াড্রেন্টাল কোণ, কোনটা কোয়াড্রেন্ট আর কোনটা কোয়াড্রেন্টাল কোণ। তাহলে আমরা কি করব, তোমাদেরকে একটা সিম্পল ট্রিক্স বলে দিই। আমাদের তো কি হয় বলো তো, আমাদের কোয়াড্রেন্ট কোণগুলো হচ্ছে চতুর্ভাগের মধ্যে অবস্থান করে, কোয়াড্রেন্টাল গুলা কি অক্ষের উপর অবস্থান করে, হয় ওয়াই অক্ষে, না হয় এক্স অক্ষের এই পাশে,
না হয় ওয়াই অক্ষের নিচে। আবার বুঝো, হয় এক্স অক্ষের এদিকে, তাই না, 0 ডিগ্রি কোণ, এই যে একদম এক্স অক্ষ বরাবর কোনো অ্যাঙ্গেলই উৎপন্ন হয় নাই। 90 ডিগ্রি কোণ একদম ওয়াই অক্ষ বরাবর। এরপর হচ্ছে 180, তার মানে এইদিকে। এরপর হচ্ছে 270 এইদিকে। কোয়াড্রেন্টাল কোণগুলা কি হয় জানো? জিরো ছাড়া বাকি কোয়াড্রেন্টাল কোণগুলাকে তুমি 90 দিয়ে ভাগ দিবা। 0 ডিগ্রি কোণ তো অবশ্যই 0 ডিগ্রির মধ্যে, বাট বাকিগুলা যেমন 0-র পর পরবর্তী কোয়াড্রেন্টাল কোণ হচ্ছে 90 ডিগ্রি, পরবর্তীটা হচ্ছে আরো 90 ডিগ্রি যোগ হবে মানে 180, পরেরটা হচ্ছে আরো 90 ডিগ্রি যোগ হবে 270, পরেরটা হচ্ছে আরো 90 ডিগ্রি যোগ হবে 360, এভাবে 90 করে যোগ হবে। ঘড়ির কাঁটার বিপরীতে যদি কাউন্ট করো, এখন তুমি ঘড়ির কাঁটার দিকেও কাউন্ট করতে পারো। ধরো -90 মানে ওয়াই অক্ষের নিচে, আমি এগুলো চিত্র আঁকবো না, তোমাদের বুঝাইছি অনেক। -90 মানে কোথায়? ওয়াই অক্ষের নিচে অবস্থান করতেছে, তাই না? মাইনাস চিহ্নটা বাদ দাও, 0 আর মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিবা, 90 দিয়ে ভাগ দিবা। 90 দিয়ে যদি ভাগ যায় বলতে পূর্ণ সংখ্যা পাও। যেমন দেখো তো, যে 90 ডিগ্রি কোণ কি বলতো? কোয়াড্রেন্টাল। এটাকে 90 দিয়ে ভাগ দিলে কত পাবা? দেখো তো 1 পাবা। পূর্ণ সংখ্যা পাচ্ছ না, দশমিক পাচ্ছ, তাহলে এই হচ্ছে কি বলতো? ওইগুলা কোয়াড্রেন্টাল কোণ। এখন বলো 180 ডিগ্রি কি বলতো? এই যে এক্স অক্ষের এখানে অবস্থান করতেছে না, দেখো তো এই যে এখানে না, দেখো 90 দিয়ে ভাগ দাও, দেখো 2 পাবা। বাট আমি তোমাকে যদি বলতাম যে 120 ডিগ্রি, তুমি 120 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ দাও, দেখো দশমিক পাবা, 1 পয়েন্ট সামথিং এরকম পাবা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে সহজ উপায় কিভাবে শর্টকাটে বের করবা। কারণ তোমার তো বারবার এভাবে না হয় চিত্র আঁকতে হবে। কি করতে হবে? চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে কে করো, সমস্যা নাই, টাইম কিল হবে। তাহলে আমরা শর্টকাট কি করব, যে যেই কোণগুলো হচ্ছে আমাদের এখানে বলা নাই যে কোয়াড্রেন্ট কোণের সংজ্ঞা টঙ্গা দাও, আমাদের জাস্ট অ্যান্সার চাচ্ছে কোনটা কোয়াড্রেন্ট আর কোনটা কোয়াড্রেন্টাল। তুমি জাস্ট অ্যান্সার বলবা এটা কোয়াড্রেন্ট, এটা কোয়াড্রেন্টাল, এটা কোয়াড্রেন্ট, এটা কোয়াড্রেন্টাল, এরকম। ঠিক আছে? তাহলে চলো আমরা অ্যান্সার লিখে দিই। কি কোয়াড্রেন্ট কোনগুলো সেগুলো একটু বের করে দিই। ঠিক আছে? কোয়াড্রেন্ট কোণগুলি হলো, দেখো 130 90 দিয়ে ভাগ যাবে? জীবনেও যাবে না। তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্ট, মানে অক্ষের উপর অবস্থান করতেছে না, তার মানে 130 ডিগ্রি। ক্যালকুলেটরে ভাগ দিবা। এই যে 730, দেখো তুমি এটা যদি যাবে না, আমরা 72 যা 720 হলে যাই তো, 8 নং 72 তো, তাহলে 720 হতো। তাও তুমি দেখো 730কে 90 দিয়ে তুমি ভাগ দাও, দেখো 8.11 পাবা। তাহলে এটাও যাবে না, তার মানে এটা কোয়াড্রেন্টাল না, এটা তাহলে কোয়াড্রেন্ট 730। এরপর দেখো -360, চিহ্ন ফ্যাক্ট না, তুমি 360কে 90 দিয়ে ভাগ দাও, চিহ্ন মানে জাস্ট ঘড়ি কাটার দিকে যাচ্ছ, এটাই তো। 360 কিন্তু 90 দিয়ে ভাগ যায়, তাহলে এটা কোয়াড্রেন্টাল। তাহলে এখানে লেখো কোয়াড্রেন্টাল কোণ, কোয়াড্রেন্টাল কোণ। এখানে আর গুলি লিখে লাভ নাই, এটা তো এখানে অনেকগুলো থাকতে পারতো, 3টা দিচ্ছি, এটাই। তাহলে কোয়াড্রেন্টাল কোণ এখানে আমরা দেখতে পাচ্ছি -360 ডিগ্রি। তাহলে এখানে একটু ট্রিক্সটা লিখে রাখি দিই, যেন তোমাদের কাজে লাগে। কি হচ্ছে ট্রিক্সটা? এরকম যে এটা ট্রিক্স, এটা আবার পরীক্ষা খাতায় লিখে আসো না, টিচারকে শিখায় আসো না ট্রিক্স। আবার এই অ্যাঙ্গেল হিসেবে থাকবে কি থিটা, তাই না? এই থিটাকে কি করবা? 90 দিয়ে ভাগ দিবা, 90 দিয়ে ভাগ দিবা। যদি পূর্ণ সংখ্যা পাও তাহলে কোয়াড্রেন্টাল। বুঝতে পারছো? তাহলে কি হবে? কোয়াড্রেন্টাল। রেডিয়ানের ক্ষেত্রে π/2 দিয়ে ভাগ দিবা। রেডিয়ান অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেলগুলো কিসে থাকবে? রেডিয়ানে থাকবে। সাপোজ থাকবে হচ্ছে তোমার 4π, তাহলে ওইটাকে π/2 দিয়ে কি করবা বলো তো? ভাগ দিবা। যেমন হচ্ছে কি বললাম, 4π, 4π-কে কি করবা? π/2 দিয়ে ভাগ দিবা। এখন ভাগ তো বুঝো, 4π, তাহলে এটা হয়ে যাবে কত বলো তো? 2/π গুণ π কাটাকাটি, যে এটা হয়ে যাবে কত? 8। তাহলে এটা কোয়াড্রেন্টাল। ঠিক আছে? অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি দিয়ে ভাগ দিতে হবে, রেডিয়ানে থাকলে π/2 দিয়ে ভাগ দিবা। যদি পূর্ণ সংখ্যা পাও তাহলে সেটা কি বলতো? কোয়াড্রেন্টাল। এখন আবার বললাম না যে ভাই পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে কি বলতো? নেগেটিভ সংখ্যাগুলা, 0 প্লাস এগুলা। যদিও আমি তোমাদের সুবিধার জন্য বলছি মাইনাস চিন্তাই করবা না, মাইনাস ছাড়াই ভাগ দিবা। তুমি যদি 360কে 90 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি কত পাবা দেখো তো? 90 দিয়ে ভাগ দাও, শুধু 90 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাবা হচ্ছে 4, তাই না? 4 নং 36 তো 4, -4 পাবা আর কি, মাইনাসের কারণে। -4 কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে নেগেটিভ সংখ্যাগুলা 0 আর পজিটিভ সংখ্যাগুলা ওই দশমিক ভগ্নাংশ এগুলো আর কি আসবে না। ঠিক আছে? আই হোপ তোমরা পূর্ণ সংখ্যা চেনো। এই হচ্ছে আমাদের কোয়াড্রেন্টাল চেনার উপায়। পরের প্রশ্ন দেখো, কোটার্মিনাল কোণ বলতে কি বুঝো? এটাও খুবই সুন্দর একটা প্রশ্ন। কোটার্মিনাল কোণ আমাদের কি ছিল? এরকম দেখো বুঝাই, যে ধরো এটা একটা কোণ, এটা একটা কি কোণ, তাই তো? এটা একটা কোণের প্রান্তিক রশ্মি।
এখন আরেকটা কোণ আছে, যে কোণটা ধরো হচ্ছে এই যে ঘুরে এদিকে এসে আবার এখানে পড়লো, ওইটারও তাহলে প্রান্তিক রশ্মি এখানে, অর্থাৎ দুইটা কোণের আদর্শ অবস্থানে দুইটা কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়ে যায় তাদেরকে বলা হয় কোটার্মিনাল কোণ। একই কখন হবে দেখো তো, অলরেডি কোণটা এখানে ছিল, আরেকটা কোণ দেখো তো আরেকবার ঘুরে আসতে হবে না, অর্থাৎ 360 ডিগ্রি কি হবে, যোগ হবে। এইখানে বিপরীত দিকে ঘুরে আসলে যোগ হয়। আরেকবার দেখো, এটা কিন্তু উল্টো দিক দিয়েও 360 ডিগ্রি ঘুরে আসলে এই দিকেই পড়বে, উল্টা দিক দিয়ে ঘুরে আসলে তখন আমরা মাইনাস করি, মানে মাইনাস হয় অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের কোটার্মিনাল কোণ। তার মানে আদর্শ অবস্থানে দুইটা কোণের প্রান্তিক রশ্মি একই হলে তাদেরকে কোটার্মিনাল কোণ বলা হয়। ঠিক আছে, আদর্শ অবস্থানে দুইটা কোণের প্রান্তিক রশ্মি একই হলে তাদেরকে কোটার্মিনাল কোণ বলে। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, তাহলে তুমি এটাকে আবার একটু এক্সপ্লেন করে দেখাই দিবা। এরকম একটা চিত্র বা তোমাদের বইয়ে দেখবা যে 30 ডিগ্রি কোণ না, মনে হয় 30 না কত ডিগ্রি, 60 ডিগ্রি দিয়ে একটা एग्जांपल দাও সুন্দর, তোমরা এটা দেখাই দিবা যে এখানে দেখা দিবা এই যে একটা কোণ আছে 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, তো এই হচ্ছে দেখা দিবা এটা হচ্ছে 30 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মিটা এখানে দেখাই দিবা এখানে। তারপর এখানে দেখাই দিবা যে আরেকটা কোণ হচ্ছে এরকম ভাবে ঘুরে আসছে, ওই কোণটা তাহলে কত হবে দেখো তো, এই দেখো এই যে এরকম ভাবে যে ঘুরে আসলো, এই যে এরকম, সরি আরেকটা কোণ সবসময় কোণ শুরু হবে কোনখান থেকে বলো তো, কোণ শুরু হবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। আরেকটা কোণ হচ্ছে যদি এরকম হয় যে এরকম ভাবে এভাবে এভাবে যে এরকম, মানে অলরেডি 360 ডিগ্রি ঘুরে তো আসলো, যে এখান থেকে যদি স্টার্ট করে এক্স অক্ষের উপর থেকে অলরেডি তো 360 ঘুরে আসলো, আরো এক্সট্রা 30 যোগ করতে হবে, মানে 30 এর সাথে 360 যোগ করতে হবে। তো এখানে দেখাই দিবা যে এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণের কোটার্মিনাল কোণ হবে হচ্ছে কোটার্মিনাল কোণ এর একটি লিখে দাও, এখানে একটি লিখো। ঠিক আছে, কারণ কোটার্মিনাল কোণ তো অনেকগুলাই হতে পারে, আরেকবার হচ্ছে ঘুরে আসতে পারে, আরেকবার ঘুরে আসতে পারে, 360 দুইবার তিনবার যতবার ইচ্ছে যোগ করবে, এরা সবাই কোটার্মিনাল কোণ। ঠিক আছে, ঘড়ি কাঁটার দিকে আসলে আবার কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, এর 360 এর একটি কোটার্মিনাল কোণ হচ্ছে কত দেখো তো, পুরা 360 প্লাস 30, তাহলে এই যে 390 ডিগ্রি লিখে দিতে পারো। এটা আর কি টিচারকে উদাহরণ দিয়ে তুমি বুঝিয়ে দিলা। ঠিক আছে, তাহলে তুমি 2 এ 2 পেয়ে যাবা। এখন বলো এই যে 40 এর 3টি ধনাত্মক কোটার্মিনাল কোণ লেখো। ধনাত্মক বলতে মানে 360 ডিগ্রি যোগ করবা, যোগ বলতে ঘড়ির কাঁটার বিপরীতে, ওইটাই তো ধনাত্মক কোণ, তাই না? তো কোটার্মিনাল কোণ লেখা শুরু করে দাও। তাহলে 40 ডিগ্রি এর একটি ধনাত্মক কোটার্মিনাল কোণ হলো কি করবা, 40 এর সাথে 360 যোগ করে দিবা, এটাই। তাহলে চলো আমরা যোগ করে দিই, 360 আর 40 তো 400 হয়ে যাবে। ঠিক আছে, 400 হয়ে যাবে। তারপর তুমি আবার লিখতে পারো যে 40 ডিগ্রি এর দ্বিতীয় ধনাত্মক কোটার্মিনাল কোণ কি হবে, এই যে 400 ডিগ্রির সাথে তুমি কি করবা, আবার 360 যোগ করবা। যেটা বললাম কি, এই যে 400 ডিগ্রির সাথে আবার কি করবা, 360 যোগ করবা। অথবা তুমি যদি এটা বুঝতে তোমার কষ্ট হয়, তোমার যদি এভাবে বুঝতেও কষ্ট হয়, কত ছিল কোণটা 40, তাই না? 40 এর সাথে এই যে 360 যোগ করে দিবা, এটা হলো প্রথম কোটার্মিনাল কোণ, এটার সাথে আবার 360 যোগ করবা। ওই ঘুরে ফিরে একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস, এই যে দুইবার ঘুরে আসছে, এই জন্য দ্বিতীয় ধনাত্মক কোটার্মিনাল কোণ। ঠিক আছে, তাহলে দেখো কত আসবে, 40, ওইটা তো 40 400 হয়ে গেছিল, তাও একটু বের করে দেখি, এটা হচ্ছে 760। তারপর বলো 40 ডিগ্রি এর তৃতীয় ধনাত্মক কোটার্মিনাল কোণ কি হবে, এই যে 40 এর সাথে অথবা 60 এর সাথে আরেকটা 360 যোগ করলেই হয়, অথবা তুমি ভেঙে ভেঙে দেখা দিবা 40 প্লাস 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, দেখো একবার দুইবার, বাট তুমি তো লিখতেছো 3 নাম্বারটা, তাহলে যে 360 এটা যোগ করে দেখো, তাহলে কি হবে, এটা হবে 1120। ঠিক আছে, এই হচ্ছে এটা অ্যান্সার। এখন সুন্দর মতন এটা তোমাদের এসডব্লিউ। পরেরটা কোনটা, 60 ডিগ্রি 3টা ঋণাত্মক কোটার্মিনাল কোণ লেখো। প্রথমটা লিখে দিই একবার, কি হবে, একটা হবে হচ্ছে এরকম 60 ডিগ্রি এর প্রথম ঋণাত্মক কোটার্মিনাল কোণ বলতে বুঝবা এই যে এটা 360 ডিগ্রি যে বিয়োগ হচ্ছে, বিয়োগ বলতে আসলে কনসেপ্টটা কি, এই যে যোগই হচ্ছে বাট ওই যে বিপরীত দিক থেকে অ্যাঙ্গেলটা, এর জন্য নেগেটিভ, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো 60 মাইনাস 360 ডিগ্রি, তো এটা তুমি পাবো হচ্ছে -300। তাহলে দ্বিতীয়টার জন্য কি করতে হবে, এই যে 60 ডিগ্রির সাথে আবার 360 মাইনাস 360, তৃতীয়টার জন্য আবার কি করতে হবে, 60 মাইনাস 360 মাইনাস 360 মাইনাস 360। ঠিক আছে, আর বলা যাবে না, সব বলে ফেলছি। দেখো
9 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে আদর্শ অবস্থানে কোণ থিটা এক্স ও এ। আদর্শ অবস্থানে আমরা যে এক্স ও এই তো হয় জানা, আদর্শ অবস্থানে কি থাকে যে এক্স অক্ষের থেকে থাকে কোণের যে মাথাটা শীর্ষবিন্দুতে থাকে মূল বিন্দুতে, এই হচ্ছে প্রান্তিক রশ্মি যদি এ হয়, তাহলে যে কোণ এক্স ও এ এইটাকে প্রশ্নে থিটা বসছে। বুঝতে পারছো? এই যে এই কথাটুকু কিন্তু বুঝতে হবে, এই কথাটা বলতে এই চিত্রটা এরকমই বোঝাচ্ছে। আচ্ছা, এখন এর প্রান্তিক বাহুর উপর, এই দেখো এটা কি প্রান্তিক রশ্মি না, এখানে প্রান্তিক বাহু বসছে, কোনো সমস্যা নাই। বাহুর উপর 1,2 বিন্দুর সাপেক্ষে, তার মানে কি প্রান্তিক বাহুর উপর একটা বিন্দু, ওই বিন্দুটা হচ্ছে 1,2। তো প্রান্তিক বাহুর উপর একটা বিন্দু যদি পি হয়, যেমন আমরা যে চিত্রটা আঁকছি, এখানে দেখো এখানে ভুজের মান আছে না, দেখো এক্স অক্ষ বরাবর তোমাকে কিছু দূর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর কিছু দূর যেতে হবে। ধরো এক্স অক্ষ বরাবর তুমি 3 ঘর গেলা, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর গেলা, তার মানে 3,2। এখানে তোমার দেখো ভুজের মান সবসময় পজিটিভ, ওয়াই এর মান সবসময় পজিটিভ প্রথম চতুর্ভাগে। বাট দেখো তোমার এখানে কিন্তু চিত্র দেখো প্রশ্নে বুঝতে হবে, এখানে ওয়াই এর মানটা পজিটিভ বাট সরি এক্স এর মানটা পজিটিভ বাট ওয়াই এর মানটা নেগেটিভ, তার মানে প্রান্তিক রশ্মিটা এমন। তার মানে বুঝো তোমার চিত্রটা তাহলে এরকম ভাবে হচ্ছে। দেখো এটা তো এক্স ঠিক আছে, এই যে মাথা ঠিক আছে, বাট প্রান্তিক রশ্মি এইদিকে না, এইদিকে প্রান্তিক রশ্মিটা এদিকে যে এ। তো এ এর উপর একটা বিন্দু হচ্ছে পি, তো পি এর ভুজ কত 1, কোটি কত -2। বুঝতে পারছো চিত্রটা? বুঝতে পারছো? তাই দেখো তোমার কাছে কিন্তু কয়েকটা ডাটা আছে। কি কি ডাটা আছে দেখো, তোমার হচ্ছে এতটুকুর মান হচ্ছে 1, আর এই যে এতটুকুর মান হচ্ছে এদিকে গেছে তুমি -2। ঠিক আছে, এতটুকু কি -2। আর যদি তুমি এটা একটা ত্রিভুজ চিন্তা করো, যে ধরো হচ্ছে এটা এক্স ও এটা হচ্ছে এ, ধরো এটার নাম দাও তুমি একটা, ধরো এক্স দিচ্ছ, কথা স্মল এক্স দিলাম আমি, ঠিক আছে? আচ্ছা এক্স না, ধরো আমরা বি নাম দিই। তুমি যদি এটা আবার ত্রিভুজ চিন্তা করো যে বি ও পি একটা ত্রিভুজ, তাহলে তখন এটা 1 আর এই বাহুর দৈর্ঘ্য তখন 2 কাউন্ট করতে হয়, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। একটা কলমের দৈর্ঘ্য -5 সেন্টিমিটার কল্পনা করা যায়, মানে ছোট হইতে হইতে অদৃশ্য হয়ে আরো 5 হয়ে গেছে, এটা তো সম্ভব না, সর্বনিম্ন 0 হইতে পারে, বাট এটা অবস্থান বোঝানোর জন্য -2 আসছে। আচ্ছা ঠিক আছে, এখন বলছে এই বিন্দু সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। কি করতে হবে? ত্রিকোণমিতিক অনুপাত। এখন দেখো ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের একটা ত্রিভুজের কি কি জানতে হয় বলো? একটা ত্রিভুজের এই যে এটাকে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তারপর হচ্ছে যে কোণ, আমরা নরমালি যে কোণ ধরলাম এটা কোণ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এই তিনটা বাহু তোমাকে কি করতে হয় বলো তো? জানতে হয়। জানলে তুমি 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারো। এখন এখানে আমাদের কোণটাকে দেখো তো, আমাদের কোণটা হচ্ছে যে এক্স ও এ, তাই না? এই যে কোণ হচ্ছে এইটা, তো আমাদেরকে বলছে এই থিটার সাপেক্ষে এই পি বিন্দুর কি কি বের করতে হবে? ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। তার মানে দেখো আমরা এখানে চিত্র অনুসারে আমরা লিখতে পারি যে চিত্রানুসারে আমরা আগে হচ্ছে অতিভুজটা বের করে নিই, ওপি। অতিভুজ কি আসবে দেখো তো, সবসময় কি আসে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে এক্স আর ওয়াই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে যে তোমাদের মনে পড়ে এগুলো কিন্তু শেখাচ্ছিলাম, যেখানে ধরে নিতে হয় যে এতটুকু হচ্ছে এক্স এর মান, এতটুকু হচ্ছে ওয়াই এর মান। দেখো যে ভুজ আর কোটি, তাই না? দেখো এক্স এর মান কত, দেখো তো 1, ওয়াই এর মানটা কত বলো তো? ওয়াই এর মানটা হচ্ছে -2। তারপর তোমরা যে আর এর মান বের করতে হয়, যে ওপিটা আসলে কিন্তু আমার আর, ঠিক আছে? তাহলে ওপি দিয়েই লিখে দিই, তাহলে এই হচ্ছে আর। আর এর মান হচ্ছে কি বলতো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ভ্যালু বসাও, এক্স এর মান কত 1 স্কয়ার, এটা কত -2 স্কয়ার, তাহলে এটা কত পাবো 1 4, এই হচ্ছে 5, এই হচ্ছে √5। ঠিক আছে? তো তুমি এখন দেখো এক্স জানো, ওয়াই জানো, আর জানো, সবই জানো। তো এখন দেখো 6টা ত্রিকোণমিতিক অনুপাত তুমি সুন্দর মতন বের করে দিবা। প্রথমে লিখবা যে সাইন থিটা, ঠিক আছে? তারপর এটা তুমি দেখো সাইন থিটা বের করে দিবা, কস থিটা বের করে দিবা, এরপর হচ্ছে ট্যান থিটা বের করে দিবা। সাইন থিটা লিখলে তোমার অটোমেটিক কি কোসেক চলে আসবে, কস লিখলে অটোমেটিক সেক, আর ট্যান লিখলে অটোমেটিক কট চলে আসবে। তো সাইন অনুপাত কি হয়? কোন কোণের সাপেক্ষে সাইন অনুপাত হয় কি? সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। দেখো সবসময় আমাদের লম্বটা কি হবে দেখো তো? ওই যে ওয়াই, তাই না? দেখো তো এই থিটা কোণের লম্বটা কি? এটা না? প্লিজ এখন বলো না যে ওবি, প্লিজ বলো না যে ওপি, ওপি তো অতিভুজ। থিটা কোণের সাপেক্ষে ওবি হচ্ছে ভূমি, দেখো এক্স, এক্স হচ্ছে ভূমি, ওয়াইটা কি? লম্ব। তা আমরা জানি সাইন অনুপাত কি হয় বলতো? লম্ব বাই অতিভুজ। অতিভুজ তো আর, তাহলে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর, এটা লিখলাম সিম্পল। কস থিটা কি হয় বলতো? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমাদের এক্স, তাই না? আর অতিভুজ কত? আর। ট্যান থিটা কি হয় বলতো? লম্ব বাই ভূমি, মানে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। তো চলো ডাটাগুলো বসে দিই। তুমি দেখো ওয়াই এর মান দেখো -2, আর এর মান দেখো
বলো। আর এর মান কত আসছে √5, এটা একটুকুই। তাহলে এটাকে -2, ওই মাইনাসটাকে সামনে আনতে পারো, 2/√5 এতটুকুই। cos x এর মান দেখো কত ছিল, 1 মনে হয়, 1, হ্যাঁ। আর আর এর মান আসছে √5, তাহলে এইটুকুই, 1/√5। tan থিটা দেখো, লম্বটা আসলে কত মনে হয়, -2 না, -2/1, তো এটাকে লিখতে পারো যে -2। দেখো অলরেডি তিনটা লেখা শেষ। তিনটা লেখা হয়ে গেছে, তার মানে তুমি এখান থেকে আবার লিখতে পারো যে কোসেক থিটা, তুমি সূত্র লিখে লিখতে পারো, বাট ডাইরেক্টও লিখতে পারো, আমরা সূত্র লিখে লিখে দিই, ঠিক আছে। কোসেক থিটার মানটা হচ্ছে, আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে এটার উল্টা, মানে r/y, এই যে r এর মান √5, y এর মান হচ্ছে কত, -2, তাহলে এটাকে লেখা যাবে -√5/2। দেন হচ্ছে আমরা কি লিখতে পারি বলতো, sec থিটা, cos কে জাস্ট উল্টাই লিখবা, এটা হয়ে যাবে r/x, r এর মানটা কত, √5, এটা হয়ে যাবে 1, তাহলে √5, তাহলে কি √5। আচ্ছা নেক্সট, এরপর হচ্ছে আমাদের cot থিটা। cot থিটা হচ্ছে এটার উল্টা, x/y, x এর মান কত দেখো তো 1, y এর মান -2, তাহলে তুমি লিখতে পারো -1, শেষ। এই যে আমাদের দেখো p 1, -2 এর জন্য অনুপাতগুলো আসছে, sin থিটা আসছে -2/√5, cos থিটা আসছে 1/√5, tan থিটা আসছে এইটা, cosec, sec, cot, শেষ। এটা হচ্ছে তোমাদের অ্যানসার। এখন তোমরা তো জানোই আমি অনেক খারাপ, এই কারণে এটা তোমাদের এসডব্লিউ, ঠিক আছে, প্রশ্ন করব না আমি। এখন দেখো 11 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে cos 225 ডিগ্রি আর tan 240 ডিগ্রি মান বের করো। এগুলা কিন্তু আর বলবো না, এক্সপ্লেন করব না। কি করতে হবে, তুমি এই 225 কে 90 দিয়ে ভাগ দিবা, 90 দিয়ে 225 কে ভাগ দিবা, 225 ভাগ 90, এটা আসে 2.5। তারপর আমি কি বলছিলাম যে 2 টাকে কাউন্ট করো। তাহলে দেখো শুরু করতেছি সলভ। cos 225, তাহলে হচ্ছে cos, তাহলে এই দেখো 2 আসছে না, তাহলে লিখবা 90 × 2। বাট এটা দেখো তুমি লিখছো 180, কম লিখছো না, কিছু কম, কত কম লিখছো জানো, 45 কম লিখছো। তাহলে এখানে লিখে দাও +45 ডিগ্রি। পরের প্রসেস কি বলো, হাতের লেখাটা যে কি করি আল্লাহ জানে, আমার টিচাররা আমার খাতা কিভাবে দেখছে, ভার্সিটিতে তো, আচ্ছা থাক। দেখো 90 ডিগ্রির সাথে এটা কি জোড় গুণিতক না, 2, তাহলে আমাদের কি অনুপাত চেঞ্জ হবে, হবে না, cos কি থাকবে, cosই থাকবে। এরপর হচ্ছে এখানে চিহ্নটা কি লিখবা, এটার জন্য তুমি দেখো এটা কোন চতুর্ভাগে লিখছো, 2টা 90 প্লাস সামথিং, মানে 3 নম্বর চতুর্ভাগে চলে গেছে। 2টা 90 মানে 2টা চতুর্ভাগ অলরেডি, প্লাস সামথিং মানে থার্ড চতুর্ভাগ। থার্ড চতুর্ভাগে দেখো তো cos কি প্লাস না মাইনাস, থার্ড চতুর্ভাগে দেখো অল স্টুডেন্ট টেক, মানে tan আর cot কি হবে প্লাস, আর বাকি সব মাইনাস, তার মানে মাইনাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। আর চোখ বন্ধ করে এখন অ্যাঙ্গেলটা লিখবা, আর cos 45 ডিগ্রি মান কত, 1/√2, শেষ। আর একটা কি বলো, tan 240, tan 240 কে যে তুমি কিভাবে লিখতে পারো বলো তো, 90 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে হচ্ছে তুমি কত পাবো দেখো, 2 পয়েন্ট সামথিং, তো তুমি 2 দিয়ে কাউন্ট করো অঙ্কটা, তাহলে tan 2 × 90 ডিগ্রি, তুমি কম লিখছো 180 লিখছো, বাট আছে 240, তাই না, তাহলে কত লিখতে হবে, আর কত শর্ট লিখছো, 60 কম লিখছো, 180 না, 80 এর সাথে 20 যোগ করলে 200 হবে, আর 40, হ্যাঁ 60 কম লিখছো। তাহলে দেখো 90 এর সাথে জোড় গুণিতক tan কি থাকবে, tanই থাকবে। এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, আর চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা আসবে, tan 60 ডিগ্রি মান বলো, এটা আসবে হচ্ছে √3, ঠিক আছে। এখন দেখো 12 নাম্বার, কি রেফারেন্স কোণ বলতে কি বুঝো। রেফারেন্স কোণ হচ্ছে তুমি একটা ত্রিকোণমিতিক কোণ আঁকবা আদর্শ অবস্থানে, ঠিক আছে, এক্স অক্ষের সাথে, এক্স এর প্লাস মাইনাস ব্যাপার না, ধনাত্মক ঋণাত্মক ব্যাপার না, এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ গঠন করবে সেটাই হচ্ছে রেফারেন্স কোণ। রেফারেন্স কোণ একটা কি সূক্ষ্মকোণ। তাহলে হচ্ছে আমরা কি লিখবো, যে এক্স ওয়াই সমতলে আদর্শ অবস্থানে কোন ত্রিকোণমিতিক কোণ, কোন ত্রিকোণমিতিক কোণ আমরা কি করব, এক্স অক্ষের সাথে, এক্স এর প্লাস নাকি মাইনাস ম্যাটার করবে না,
ফার্স্টে কোনটাকে আগে বসাবা আদর্শ অবস্থানে, ঠিক আছে? আদর্শ অবস্থান তো বুঝতেছে, অ্যাঙ্গেলটা কাউন্ট করবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শেষ প্রান্ত যেখানে যে চতুর্ভাগে ইচ্ছা সেই চতুর্ভাগে পড়ুক। দেন তুমি দেখবে যে আচ্ছা এখন বসানোর পর এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণটা গঠন করবে সেটাই রেফারেন্স কোণ, ঠিক আছে? তো ত্রিকোণমিতিক অবস্থানে কোনো ত্রিকোণমিতিক কোণ এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাকে রেফারেন্স কোণ বলে। ঠিক আছে? তো এটা তুমি একটু হ্যাঁ দেখা দিতে পারো, এই হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলা, আদর্শ অবস্থানে ধরে যে একটা কোণ দেখা দিলে এরকম, ঠিক আছে? একটু বেশি বড় হয়ে গেছে এরকম, যে এক্স ও এ, ঠিক আছে? তো এটা কি বলো তো, একটা আদর্শ অবস্থানে আছে না এই যে থিটা কোণ, বাট বিষয়টা হচ্ছে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই যে থিটা প্রাইম দিবা, এটা থিটা আদর্শ অবস্থানের কোণ, বাট এই যে থিটা প্রাইমটা দেখো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষে দেখো থিটা কিন্তু এক্স অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করছে থিটাটা, বাট থিটা প্রাইমটা হচ্ছে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে, যে সূক্ষ্ম কোণটা এটাকে আমরা কি বলবো রেফারেন্স কোণ। তুমি চাইলে এখানে না দিয়ে তুমি এখানেও দেখাতে পারো যে আচ্ছা এই ও এ এখানে না, ও এটা ছিল এইদিকে, তাই দেখো সূক্ষ্মকোণ কোনটা হইতো, এটা মেইনলি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণটা হবে, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ ওয়াই টয় না, এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণটা সেটাই কি বলতো রেফারেন্স কোণ। এটা নিয়ে কিন্তু অনেক বোঝানো হয়েছে এর আগে, এটা নিয়ে অনেক ম্যাথও করানো হয়েছে, তাই না? এমসিকিউ রিভিশনে কিন্তু এগুলো করা হয়েছে। তাহলে এখানে লিখে দিবা যে এখানে থিটা প্রাইম হচ্ছে রেফারেন্স কোণ, একটি রেফারেন্স কোণ, রেফারেন্স কোণ কার রেফারেন্স কোণ? এই যে এই থিটার রেফারেন্স কোণ। ধরো থিটার মান ছিল 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত? ওই যে এক্স অক্ষের সাথে কত হবে, তাহলে দেখো 60 ডিগ্রি না, কারণ দেখো টোটাল 180, তাহলে 120 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে থিটা প্রাইম একটি থিটা এর রেফারেন্স কোণ, ঠিক আছে? একটি থিটা এর রেফারেন্স কোণ, এই যে থিটা প্রাইম একটি থিটা এর রেফারেন্স কোণ। এখন দেখো এই যে এগুলা তোমাদের সুন্দর মতন দিয়ে দিচ্ছে, বলতেছে রেফারেন্স কোণগুলা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এগুলা হচ্ছে তোমাদের বই কিন্তু জোড়ায় কাজের মধ্যে ছিল, বুঝতে পারছো? জোড়ায় কাজ। এখন সব উঠাই দেবে না, প্রশ্নগুলো একটা থাকতে পারে যে 400 ডিগ্রি এর রেফারেন্স কোণ বের করো, 240 ডিগ্রি এর রেফারেন্স কোণ বের করো, প্রশ্নগুলো একটা থাকবে। বা জোড়ায় কাজে একসাথে এতগুলো ছিল, তো এজন্য আমরা সেফটির জন্য তোমাদের যে অন্য কোনো অ্যাঙ্গেলও তো আসতে পারে, সব উঠাই দিচ্ছি। তো এই কারণে আমি তোমাদের একটা সলভ করে দিচ্ছি, বড়টা 400 ডিগ্রি, এটা রেফারেন্স কোণটা কি হবে, ঠিক আছে? বাট বাকিগুলা কিন্তু তোমাদের এসডব্লিউ, যেমন এই যে এগুলা, এই যে এগুলা কি বলতো এসডব্লিউ, 400 ডিগ্রিটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাই লিখি যে 400 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ নির্ণয়। আচ্ছা এই ছিল হেডলাইন। তো তুমি কি করবে, এক্স অক্ষ ওয়াই অক্ষটা একটু এখানে বা খাতায়, ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই এক্স প্রাইম, তাই না? এক্স ওয়াই এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা এখন গেল, তো এখন 400 ডিগ্রি তুমি আঁকো, এটা প্লাস না মাইনাস খেয়াল রাখবা, মাইনাস হলে ঘড়ি কাটার দিকে কাউন্ট করবা খালি, তো প্লাস যেহেতু তার মানে আমরা ঘড়ি কাটার বিপরীতে কাউন্ট করবো। তো দেখো এই হচ্ছে 90, 180 হইলো, 270 হইলো, 360 হইলো, পুরোটা ক্রস করে ফেলে 360, আবার আমাদের কি হবে 360, 400 হইতে আর কত লাগে বলো তো, 40 শর্ট, তার মানে এইদিকে আর খালি 40 ডিগ্রি যেতে হবে। তাহলে এই দিকে এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে আমাদের 400 ডিগ্রি, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 400 ডিগ্রিটা, আমি যদি ভালো করে দেখাই দিই, এই যে এমন, তাই না? এই দিকে যে 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 এই হচ্ছে 400 ডিগ্রি। এখন রেফারেন্স কোণ কি, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ। তুমি দেখতে পারতেছো এখানে এক্স অক্ষের সাথে আর কোন সূক্ষ্মকোণ তো বুঝছো, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ, প্লিজ এখন এগুলো বললো না সূক্ষ্মকোণ কি, এটাই তো জানি না ভাইয়া। সূক্ষ্মকোণ দেখো এক্স অক্ষের সাথে দেখো ধনাত্মক দিকে তৈরি হয়ে গেছে না, তোমার এটা হইতে পারতো ঋণাত্মক দিকে, হইতে পারতো এইদিকে, তাই না? হইতে পারতো, ধরো কোণ এখানে আসছে, তাহলে তোমার সূক্ষ্মকোণ এটা হইতো, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারতেছি, দেখো তো এই সূক্ষ্মকোণটা কত আসবে, দেখো তো পুরো ঘুরে আসলে 360, এক্সট্রা কত গেছে বলো তো, এক্সট্রা গেছে 40,
তার মানে দেখো এই যে এখানে তাহলে আমরা লিখতে পারি যে থিটা প্রাইমটা আসবে কত বলো তো, পুরো 360 তো গেল, তাই না? 400 ডিগ্রি হতে কত শর্ট ছিল, 340 শর্ট ছিল, বাট 40 কিভাবে পেয়েছি, এই যে 400 ডিগ্রি থেকে আমরা কি করব বলতো 360 বিয়োগ করছিলাম, এই যে পুরাটা তো 400, দেন হচ্ছে আমরা যে এতটুকু কি করব কাট করে ফেলবো, তাহলে থাকবে কি এক্সট্রা। ঠিক আছে, এই হচ্ছে রেফারেন্স কোণ। তার মানে এটা কত আসে দেখো তো 40 ডিগ্রি। এগুলো কিন্তু বের করা এই কুইক রিভিশনে ভালো করে দেখাচ্ছি। তার মানে এখন দেখো যে সুতরাং এখানে লিখবা যে সুতরাং 400 ডিগ্রি এর সংক্ষেপে লিখি, হ্যাঁ, রেফারেন্স কোণ, তোমরা আবার সংক্ষেপে লিখো না, আমি লিখলাম রেফারেন্স কোণ কত হবে 40 ডিগ্রি। আবার এটাও জিজ্ঞেস করতে পারে কোন চতুর্ভাগে অবস্থান করে বলো তো, দেখা যাচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করে, শেষ। আচ্ছা, তো আমি তো বলেই রাখি আমি তো সবসময় খারাপ কাজ করি এসডব্লিউডি। তোমাদের কুইক রিভিশন আর এমসিকিউ এর দ্বিতীয় পার্ট যেটা, ওইটাতে কিন্তু আমি এই ক্যাটাগরি ম্যাথ অনেক সলভ করছি, প্রায় 2টা না 3টা সলভ করছি এরকম। আর বিস্তারিত লং ক্লাসগুলোতে তো অনেক একক কাজ জোড়া কাজ ছিল, এগুলো তো করেই দিছি। তো ওইগুলো পারলে তো কুইক রিভিশনে তো এমনি পারা উচিত ছিল। কুইক রিভিশনের পরে যেহেতু আবার এই ক্লাস দেখতেছো এখানে, তাহলে আর কিন্তু বলা আমার প্রয়োজন নাই। যদিও আমি বলি তোমাদের টাইম কি হবে, আর আমি না বলার কারণে তোমরা যদি না পারো এর মানে হচ্ছে তোমরা আগে কোনো ক্লাসই করো নাই, এটা খুবই ন্যাক্কারজনক ধিক্কারজনক ঘটনা হবে। তো এটা তোমাদের এসডব্লিউ থাকবে, বুঝতে পারছো? আমার এত কথা সারমর্ম হচ্ছে তোমাদেরকে এসডব্লিউ দেওয়া। আচ্ছা এখন দেখো এই যে সেম এটাও কি থাকবে বলো তো, এসডব্লিউ থাকবে। এখন দেখো ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্কে আমি দেখবো যে এই 14, 15 আর আগে যেগুলো দেওয়া হয়েছে ওইগুলা যদি কেউ না দেখাও খবর আছে, ওই যে তোমরা যে কমেন্ট করো না যে ভাইয়া বেস্ট, ভাইয়া সেরা হচ্ছে, ভালো লাগতেছে, ভাববো যেগুলো এমনি এমনি বলো। আচ্ছা এখন দেখো ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক লেখো, ঠিক আছে? ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক আমরা জানি কি বলো, আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে π/180 রেডিয়ান। তো এটা হলো কি ডিগ্রি থেকে রেডিয়ানে, তাই না? এটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে, একটু লেখা যায় বাট আরেকটু লিখে দাও যে 1 রেডিয়ান আবার কত হয় বলো তো 180 ডিগ্রি, 180/π ডিগ্রি, ঠিক আছে? এটাই। তারপর হচ্ছে তোমাদের এই যে ক্যাটাগরি ম্যাথ, যে এই রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো, রেডিয়ানকে কি করতে হবে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এটা অলরেডি রেডিয়ানে আছে, যে দেখাই যাচ্ছে অ্যাঙ্গেলটা পাই দিয়ে দেওয়া। তো লিখবা যে 1 রেডিয়ান মানে হচ্ছে, বাংলা লেখো 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, সুতরাং 4π/25 রেডিয়ান হচ্ছে এটার সাথে গুণ হবে। এখন বলো এইসব ঐকিক নিয়মও যদি তোমাদেরকে, ঐকিক নিয়ম না, এসব গুণ নরমাল গুণ তোমাদেরকে আমি করে করে দিই, তাহলে বলো এর থেকে কষ্টের কোনো কিছু থাকবে আর দুনিয়াতে? এগুলো কিন্তু দেখানো হয়েছে, পাই পাই কাটবা 25 4 180 ক্যালকুলেট দিয়ে 25 করবা, ওইটা যা পাবা ওইটা ডিগ্রিতে পাবা, ঠিক আছে? এটা কিসে পাবা, ডিগ্রিতে পাবা এখানে, ওইটাই आंसर। সেম হচ্ছে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করবা, লিখবা 1 কিসে প্রকাশ করবা ডিগ্রিতে, রেডিয়ানকে, তাই না? আগেটা দেখো, আগেটাও ছিল রেডিয়ান থেকে ডিগ্রিতে, ওইখানে ছিল এরকম, আর এখন এখানে দশমিক মানে 0 পয়েন্ট সামথিং রেডিয়ান, সেম। তাহলে যে 0.975 রেডিয়ান, তাই না? এটা কি হবে বলো তো ডিগ্রিতে গেলে, ওই 180/π এর সাথে কি হবে বলো তো 0.975 গুণ হবে। এখন দেখো এখানে পাই এর মানটা কত বসাবো বলো তো, এখানে পাই এর মান 3.14। দেখো এই পাই এখন কোথায় চলে গেছে, ডিগ্রিতে যাচ্ছ না তুমি, কিসে যাচ্ছ বলো তো, ডিগ্রিতে যাচ্ছ, রেডিয়ান তো না, অ্যাঙ্গেল তো হিসেবে আর পাই হচ্ছে না, তাই না? মানে এখন তো রেডিয়ান হিসেবে ইউজ হচ্ছে না, রেডিয়ান হিসেবে হলে 180, এখন তো ডিগ্রিতে চলে গেছে, তার মানে পাই এর মান 3.14 আর ইনটু 0.975, এটা যা আসবে অত ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো এটা করে দেব যে এতকে রেডিয়ানে প্রকাশ করো, এটা কিসে আছে, ডিগ্রি, ষাটমূলক পদ্ধতিতে আছে। এটা কোন পদ্ধতি বলো তো, এটা হচ্ছে তোমার ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতির বৈশিষ্ট্য কি ছিল, ওইখানে হচ্ছে আমরা সমকোণকে 90টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলি, ডিগ্রিকে আবার আমরা 60টা ভাগে ভাগ করি, 60টা ভাগের প্রতিটা ভাগকে আমরা 1 মিনিট বলি। তারপর আমাদের মন ভরে না, আমরা হচ্ছে মিনিটকে আবার 60টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগকে আমরা 1 সেকেন্ড করে বলি। এই পদ্ধতি হচ্ছে ষাটমূলক পদ্ধতি। এখন এখান থেকে আমরা রেডিয়ানে যাব, তো কি করতে হবে, এটার জন্য খালি এই কথাটাই জানতে হবে। দেখো 60 সেকেন্ড মিলে হয় হচ্ছে তোমার 1 মিনিট, 60 মিনিট মিলে হয় তোমার হচ্ছে 1 ঘন্টা, না 1 ডিগ্রি।
ঠিক আছে, এটুকুই। তো আমরা যেহেতু রেডিয়ানে যাব, আমাদের আগে সব ডিগ্রিতে নিয়ে আসতে হবে। আগে সবকিছু কিসে নিয়ে আসতে হবে? ডিগ্রিতে। কারণ আমরা জানি যে 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান। ঠিক আছে, π/180 রেডিয়ান। তো এটা আমাদের ডিগ্রি আছে, বাট মিনিট সেকেন্ডগুলো আমাদের ঝামেলা করবে, এই জন্য সব আসলে ডিগ্রিতে নিয়ে যাব, পরে গুণ করে দেবো। তাহলে চলো আমাদের অপারেশন শুরু করি। 45 ডিগ্রি, 44 মিনিট, 43 সেকেন্ড। তাহলে হচ্ছে আমরা ফার্স্টে এত ডিগ্রি, ওইটাকে মিনিট, সেকেন্ডকে মিনিটে নিয়ে যাব। কি করব? 60 দিয়ে ভাগ দেবো। ওই যে ওই কিক নিয়ম দেখো, 60 সেকেন্ডে যেহেতু হয় 1 মিনিট, 1 সেকেন্ড হবে 1/60 মিনিট, তাই 43 সেকেন্ডে কি হবে? 1/60 ইন্টু 43, তার মানে 43 কে 60 দ্বারা ভাগ। ঠিক আছে, আর কিছু না। তা ওইটা হয়ে গেলে দেখো 43 কে যদি 60 দ্বারা ভাগ করি, এটা কি হয়ে যাবে? মিনিটে হয়ে যাবে। এখন অলরেডি আগে থেকে কিসে আছে বলো তো? তোমার 44 কিন্তু মিনিটে ছিলই, তার মানে আমরা এখানে 44 লিখতে পারি। দেখো এত মিনিট, দেখছো? এত ডিগ্রি এত মিনিট, মানে সেকেন্ড কিস হয়ে গেছে, মিনিটে চলে আসছে। ভালো কথা। এখন এটা তুমি লসাগু করে দেখো কত আসে। 45 ডিগ্রি, এটা লসাগু করার পরে দেখো তো 43 ভাগ 60 প্লাস 44, এটা লসাগু করে দেখো কত আসে। এটা আসবে হচ্ছে 60 ইন্টু 44, দেখো তো কত আসে। এটা আসবে হচ্ছে 206, এই যে এটা 2640 প্লাস 43, তাই না? এই এত কি মিনিট। এখনো শেষ হয় নাই, আমরা এই পাশে চলে যাচ্ছি, এখান থেকে এই পাশে যাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো 43 যদি যোগ হয়, তাহলে এটা হবে 2644 না 83 ডিভাইডেড বাই 60, কি বলতো, মিনিট। এই হলো মিনিট চলে গেছে। এখন মিনিট থেকে আমাদের কিসে যেতে হবে? ডিগ্রিতে। মিনিট থেকে আমরা ডিগ্রিতে যাওয়ার জন্য আমরা এই যে 2683, এই 60 কে আবার 60 দিয়ে নিচে গুণ করব। তাহলে এটা কি? নিচে কোনো কিছু গুণ করা মানে ওইটাকে পুরো সংখ্যাকে 60 দিয়ে ভাগ করা হয়ে গেল। আমরা 60 দিয়ে নিচে গুণ করলাম, তার মানে 60 দ্বারা ভাগ হয়ে গেল। এটা এখন ডিগ্রিতে গেছে, আর আগে থেকেও ছিল কি বলতো 45 ডিগ্রি, তার মানে এখানে যোগ হবে 45 ডিগ্রি প্লাস এত, এই যে টোটালটা কি বলতো, এখানে আর ডিগ্রি দিতে হবে না, 45 প্লাস এত, এই যে আলটিমেটলি ডিগ্রিতে চলে গেছে। এখন এই হিসাবটা দেখো কত আসে। তাহলে 45 প্লাস 2683 ডিভাইডেড বাই এখানে 3600 পাবা। এখন একটু লসাগু করে দেখো। 3600 ইন্টু 45, মানে 162000 প্লাস 2683, এই হচ্ছে এত ডিগ্রি প্লাস 2683। তো এটা আসছে 164683 ডিভাইডেড বাই 3600 ডিগ্রি। তুমি এখন মাত্র কিসে আসলে? আলটিমেটলি তুমি ডিগ্রিতে আসছো। কিসে আসছো? ডিগ্রিতে আসছো। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার প্রসেসটা কি আবার দেখো। এই যে কোনো ডিগ্রি, 1 ডিগ্রি মানে এত রেডিয়ান, তার মানে 1 ডিগ্রি হচ্ছে এত রেডিয়ান, তাহলে এত ডিগ্রি হচ্ছে গুণ হবে, তাই না? তাহলে দেখো 164683 ডিভাইডেড বাই 3600, এর সাথে হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে π/180 রেডিয়ান, তাহলে পাই ডিভাইডেড বাই 180। ঠিক আছে, এখন এখানে পাই এর মান কত বসাবা? 3.1416। তাহলে দেখো 3.1416 বসায় কত আসে? 164683 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 3600 ইন্টু 180। বুঝো তো, এরকম গুণ হলে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ হবে। এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। তো এটা আসবে হচ্ছে 0.798 এত রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা তো দেখো 20 নম্বর প্রশ্নটা এখানে বলা হচ্ছে একটা বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার। ব্যাস, ঠিক আছে, ব্যাস আমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইম ব্যাসার্ধ লাগে, তো ব্যাসকে 2 ভাগ করে হলেও ব্যাসার্ধ পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখান থেকে মনে মনে চিন্তা করো, ব্যাস 20 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 10। এই হচ্ছে তোমার ব্যাসার্ধ। এখন বলছে এর একটি বৃত্তচাপ, মানে একটা বৃত্তচাপ এর কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে কনসেপ্টটা বুঝো, এই হচ্ছে একটা বৃত্ত, ব্যাসার্ধ তুমি জানো, ব্যাস জানো মানে ব্যাসার্ধ জানো, আর একটা বৃত্তচাপ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কেন্দ্রে। কোথায়? কেন্দ্রে। তার মানে বৃত্তচাপটা এখান থেকে শুরু করে 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 এখানে গেছে, জানো হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন বলছে কি, তাহলে চাপের দৈর্ঘ্য কত? আমরা কিন্তু এটার ফর্মুলা জানি,
চাপের ফর্মুলা কি হবে বলো তো, এস ইকুয়াল টু আর থিটা। বাট এখানে শর্ত আছে কি, আগে হচ্ছে ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ আরটা বের করে দেখাও। এটা কি 20 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটার। এখানে কন্ডিশন আছে, এখানে যে উৎপন্ন যে কোণ থিটা কত দেওয়া, এখানে প্রশ্ন দেওয়া 90 ডিগ্রি, 90 ডিগ্রি। বাট আমাদের কি লাগে, আমাদের এই সূত্রের শর্ত হচ্ছে এটা রেডিয়ানে আসবে, অ্যাঙ্গেলটা কিসে বসবে, রেডিয়ানে বসবে। তো 90 ডিগ্রিকে তুমি রেডিয়ানে নিয়ে যাও, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার প্রসেসে তুমি করতে পারো, বাট আমি তোমাদের শর্টকাট শিখেছি যে 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান, রেডিয়ানের কত আসে π/2, বের করে দেখতে পারো। তো এখানে বসাই দাও, তাহলে এই যে এটা, এই যে এস লিখবা কি বলতো, যে কত বলতো, যে বৃত্তচাপের দৈর্ঘ্য লিখতে পারো, বৃত্তচাপের দৈর্ঘ্য এস ডাইরেক্ট লিখলাম আমি, হ্যাঁ। আর এর মান কত বলো 10, আর থিটার মান কত বলতো π/2, তাহলে হচ্ছে 10 ইনটু 3.1416 ডিভাইডেড বাই 2। এখন এখানে বসো, দেখো কত আসে, তাহলে 3.1416 ইনটু 10 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 15.708 মিটার, সরি সেন্টিমিটার, এত সেন্টিমিটার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটা এভাবে বের করতে হয়। তো এখন হচ্ছে কি, আর নাই, খতম, টাটা বাই বাই। তোমাদের এক কথায় প্রশ্নের বইয়ের যতগুলো কনসেপ্ট ছিল ওইগুলো নিয়ে আমরা প্রশ্ন বানানোর চেষ্টা করছি। 2 নম্বরের প্রশ্নের জন্য এগুলোই এনাফ, যদি তোমাদের বইকে টার্গেট করে তোমাদের টিচাররা প্রশ্ন বানায় থাকেন। আশা করা যাচ্ছে যে তারা বইটাকেই ফলো করবে, পুরাতন বই যদি হ্যান তেন এখন আপাতত তোমাদেরকে যেন না দেয়, এটা আশা করতেছি। আর আজকের জন্য টাটা বাই বাই।